হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলেন দ্রুত। হ্যাঁ, বোর্ড দেখা যাচ্ছে কিনা, চার নাম্বার কাজ আজকে আমাদের। বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এটা আমাকে একটু জানান। হ্যাঁ, বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এটা আমাকে একটু জানাতে হবে। এটা আমাকে একটু জানাতে হবে যে বোর্ড ঠিকঠাক আছে কিনা এবং লেখা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। খুব লক্ষ্য করুন। হ্যাঁ, এখন দ্রুত দেখুন। আমাদের ক্লাসের শিডিউলের বাইরে আজকে ক্লাস। হ্যাঁ, ইউজুয়ালি আমাদের শনি সোম বুধ রাত 10টায় রিটেনের ক্লাস থাকে, অনেকেই হয়তো এটা জানেও না। কিন্তু আমাদের আজকে যেহেতু সামনে 24শে জুলাই থেকে রিটেন পরীক্ষা শুরু হচ্ছে, সুতরাং এই ক্ষেত্রে আমি একটু স্কিপ যেতে হবে। কেমন? 24শে জুলাই থেকে যেহেতু পরীক্ষা, হয়তো আপনাদের একটু আগে একটু বলতে দিব আমি, নিজেকে একটু সময় দেওয়ার জন্য। এই জন্য আজকে এবং আগামীকাল ক্লাস হয়ে আপনাদের আবার বন্ধ থাকবে আপনার 31শে জুলাই পর্যন্ত। 1 আগস্ট অথবা 2 আগস্ট থেকে আপনাদের আবার ক্লাস শুরু হবে। এবং আপনারা অন্যান্য বিষয়গুলো হচ্ছে আপনার খুব ভালোভাবে প্রিপারেশন নেন, ইংরেজি ব্যতীত। ইংরেজি যে 200 মার্কের আপনার প্রিপারেশন, এই 200 মার্কের প্রিপারেশন সর্বোচ্চ প্রিপারেশন যেভাবে নেওয়া যায়, ঠিক আমি এই প্রস্তুতি ইনশাল্লাহ নেওয়ার জন্য যতটুকু সহযোগিতা করা লাগে এতটুকু সহযোগিতা আমি ইনশাল্লাহ করে যাবো। হ্যাঁ, এবং আগস্ট মাস থেকে আমাদের ক্লাস সপ্তাহে 4 দিনে হতে পারে এবং প্রয়োজন হলে আমরা ক্লাস আরো বাড়াবো। হ্যাঁ, কিন্তু আপনাদের সিলেবাস যতদিন না শেষ না হয়, আপনাদের যতদিন না ইফিসিয়েন্সি আসে, প্রফিসিয়েন্সি না আসে, ততদিন পর্যন্ত আপনাদের এই সাপোর্টটা দিয়ে যাওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আমরা 4 নাম্বার ক্লাসে আমাদের আলোচনার মূল বিষয় ছিল, এর আগে 3টা ক্লাসে আমরা অনুবাদ কিভাবে করতে হয়, কি কি করতে হয় এবং কোন কোন টেকনিক অবলম্বন করতে হয়, অনুবাদের বিষয়ে, অনুবাদের ভিতরে আরো কিছু বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা টুকটাক কথা বলার চেষ্টা করছিলাম। 4 নাম্বার ক্লাসে আমরা একটা সেন্টেন্স দিলাম, আমরা প্র্যাকটিস করার জন্য আসছি। আমাদের 200 বছরের ঔপনিবেশিক শাসনের পর বাঙালি জাতি আবার 1947 সালে পাকিস্তানিদের শৃঙ্খলে আবদ্ধ হয়। এখানে টেন্সের গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, যেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। অ্যাক্টিভ প্যাসিভের গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এবং আরো কিছু গ্রামাটিক্যাল ইস্যু আছে। সর্বোপরি আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে এটা একটু দ্রুত করে ফেলার, একটু দ্রুত চেষ্টা করুন করার জন্য। তার পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা সহজ চেক করার চেষ্টা করবো। একটু দ্রুত দেখি। একটু দ্রুত
দেখি যে যে যারা আছে তারা একটু দ্রুত আনসার করি। একজনও যদি পারেন তাহলে করেন। 200 বছরের ঔপনিবেশিক শাসনের পর বাঙালি জাতি আবার 1947 সালে পাকিস্তানিদের শৃঙ্খলে আবদ্ধ হয়। এটা করতে হবে। আপনারা করার পরে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা চেষ্টা করার পরে আমি করে দেবো ইনশাল্লাহ। দ্রুত করেন। আর যদি না পারেন তাহলে, যদি ধরতে না পারেন তাহলে বলবেন যে ভাইয়া ধরতে পারছি না, আপনি করে দেন দ্রুত। এর থেকে বড় বড় সেন্টেন্স আপনাকে এই কিছুদিন পরে করতে হবে। এবং আপনি দেখছেন পিএসসি আজকে আপনার প্রথম আলো নিউজ দেখছেন, পরীক্ষার হলে কথা বললে আপনার অটোমেটিক্যালি আর কোনো পাবলিক পরীক্ষা দিতে পারবেন না আপনি পিএসসির আন্ডারে। এবং সোহরাব মিয়া যেহেতু বলছে এটা কার্যকর করেই ছাড়বে, সুতরাং আপনি তারা পারবেন না অন্য কারোর কাছ থেকে দেখে লিখবেন, এই আশা করা যাবে না। এই আশা করে পরীক্ষার হলে যাওয়া যাবে না। দ্রুত লিখতে হবে, না পারলে বলতে হবে যে না ভাইয়া পারছি না, দ্রুত করে দেন। এই কথা বলতে হবে। আপনারা কি আছেন না? আমি রেগুলার টাইমে ক্লাসে আসবো। আমি রেগুলার টাইমে কি ক্লাসে আসবো? আগামীকালই ক্লাসে আসবো। একটু বলতে হবে আপনারা কি আছেন, নাকি আমি রুটিন অনুসারে ক্লাসে আসবো আগামীকাল? দ্রুত একটু বলেন। আপনাদের কথা বলা না অবধি এবং আপনাদের লেখা না অবধি আমার মানে নতুন সামনে আগাবে না। এই সেন্টেন্স এখানে থাকবে, দ্রুত কথা বলতে হবে। After 200 years of British rules, Bengalis were confined again Pakistani rules in a বাকি বিষয়গুলো কোথায়? বাকি বিষয়গুলো কোথায়? এত একটু 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 করতেছেন। এদিক দেখেন কিভাবে করবেন, এদিক দেখেন। পূর্ণাঙ্গ কারণে হয়নি, এদিক তাকান কিভাবে করবেন আপনারা। এত বড় সেন্টেন্স যখন দেখবেন তখন আমরা বলেছিলাম কি, তখন আমরা বলেছিলাম আমাদের প্রথমে ভার্বকে খুঁজতে হবে। একদম অনুবাদের প্রথম ক্লাস দেখবেন, অনুবাদের বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের প্রথম ক্লাসে দেখবেন ভার্ব দেখবেন। ভার্বের সেক্ষেত্রে আপনারা যেটা দেখবেন যে সেন্টেন্সের ভার্ব খুঁজার পরে সাবজেক্ট খুঁজবেন। আমরা বলেছিলাম বাংলা বাক্যে সাধারণত ভার্ব কোথায় থাকে? বাংলা বাক্যে সাধারণত ভার্ব থাকে সেন্টেন্সের শেষে। এই যে আপনার সেন্টেন্সে আবদ্ধ হয়, এটা হচ্ছে ভার্ব। আবদ্ধ হওয়া হচ্ছে কি বলেন তো? ভার্ব। শৃঙ্খলে আবদ্ধ হয়, এটা হচ্ছে আমাদের ভার্ব। বুঝাইতে পারলাম? শৃঙ্খলে আবদ্ধ হয়, এটা কি বলেন তো? ভার্ব। এখন কি আবদ্ধ হয় বলেন তো? বাঙালি জাতি কোথায় আছে বলেন তো? এই যে বাঙালি জাতি, বাঙালি জাতি। সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম। আমাদের সাবজেক্ট কি এখানে? বাঙালি জাতি। তাহলে লেখেন বাঙালি জাতি। দা বাঙালি, এলডাব্লিউ বাঙালি নেশন, NATION নেশন। খুব ভালো করে লক্ষ্য করেন, 200 বছরের ঔপনিবেশিক শাসনের পর বাঙালি জাতি আবার 1947 সালে পাকিস্তানিদের শৃঙ্খলে আবদ্ধ হয়। যদিও আমরা জানি সচরাচর টেন্সের ব্যবহার
যদি হয় থাকে বা অন্তস্থ থাকে, এই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট টেন্স হয়, ইনডিফিনিট টেন্স হয়। বিষয়টা এরকম না। এই জন্য আমরা গত ক্লাসে বিস্তারিত কথা বলেছিলাম টেন্সের ব্যবহার নিয়ে। আমরা এখানে সাল উল্লেখ করা আছে 1947 সালে, যেহেতু 1947 সালে ঘটনাটা উল্লেখ আছে, আগের ঘটনা, সুতরাং এখানে হয় তাই যেটাই থাকুক না কেন আপনাকে সেন্টেন্সটা পড়ে বুঝে নিতে হবে এই সেন্টেন্সটা পাস্ট টেন্স। চেইন মানে আবদ্ধ করা, শৃঙ্খলে আবদ্ধ হওয়া। তার মানে বাঙালি জাতি কি আমাদের শৃঙ্খলে আবদ্ধ নিজে নিজে হয়েছিল না কারো দ্বারা আবদ্ধ হয়েছিল বলেন তো? কারো দ্বারা আবদ্ধ হয়েছিল। কে করছিল বলেন তো? এই যে পাকিস্তানিদের দ্বারা হয়েছিল। তার মানে ওয়াজ চেইনড, চেইনটা তো আনচেইনড, আনচেইনড, CHAIND, আনচেইনড। আনচেইনড কেন? চেইন হচ্ছে মানে ভার্ব, সরি নাউন, আর এটাকে ভার্ব করলাম ইএন যোগ করে, ওয়াজ আনচেইনড। আবদ্ধ হওয়া মানে যারা কনফাইন্ড লেখছেন, কনফাইন্ড মানে হচ্ছে কোনো একটা ঘরের ভিতরে আবদ্ধ হওয়া অথবা কোনো বেডের ভিতরে আবদ্ধ হওয়া। সুতরাং এই ওয়ার্ড এখানে আসবে না, কোলোকেশনে টিকে না। আপনার ওয়ার্ড ব্যবহার, কোন ওয়ার্ড কোথায় ব্যবহার করতে হবে এটা জানতে হবে। এখানে কনফাইন্ড শব্দটা আসবে না। দা বাঙালি নেশন, বাঙালি জাতি, ওয়াজ আনচেইনড, আবার শৃঙ্খলে আবদ্ধ, শৃঙ্খলে আবদ্ধ হয়। এখন আপনি অ্যাগেইন ব্যবহারটা দিয়ে দিন, অ্যাগেইন, আবার। কাদের দ্বারা বলেন তো? পাকিস্তানিদের দ্বারা। কারণ আপনি তো এই জায়গায় প্যাসিভ করছেন, তাহলে এখানে আমাদের বাই পাকিস্তানি রুলার, পাকিস্তানি রুলার্স, RULERS, রুলার্স। কত সালে? 1947 সালে, ইন 1947। আপনাদের এই যে এই পর্যন্ত হয়ে গেল। বাঙালি জাতি আবার 1947 সালে পাকিস্তানের শৃঙ্খলে আবদ্ধ হয়। এই পর্যন্ত আপনাদের হয়ে গেল। অর্থাৎ প্রথমে ভার্ব খুঁজে বের করবেন, এরপরে সাবজেক্ট খুঁজে বের করবেন। এর পরবর্তীতে আপনারা বলছিলাম কি যে পিছন দিক থেকে অনুবাদ করে যাবেন। এই জন্য আগের ক্লাসগুলো না দেখলে আপনার ঝামেলা আছে, প্রত্যেকটা ক্লাস দেখতে হবে। দ্য বাঙালি নেশন ওয়াজ আনচেইনড অ্যাগেইন বাই পাকিস্তানি রুলার্স ইন 1947। 1947 সালে বাঙালি জাতি পাকিস্তানিদের দ্বারা কি হয়? আবার শৃঙ্খলা আবদ্ধ হয়। খুব ভালো করে লেখুন, 200 বছর ঔপনিবেশিক শাসনের পর। পর ইংরেজি কি? পর ইংরেজি বা পরে ইংরেজি কি বলেন তো? আফটার। পর বা পর ইংরেজি কি বলেন তো? আফটার। লেখেন আফটার। আফটার 200 বছরের ঔপনিবেশিক শাসনের পর। ঔপনিবেশিক শাসন মানে কি বলেন তো? এখানে একটা ওয়ার্ড বাকি ছিল, ব্রিটিশ। ব্রিটিশ শব্দটা আমি লিখতে ভুলে গেছি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর, তার মানে আফটার। এরপরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন মানে কি বলেন তো? ব্রিটিশ কলোনিয়াল রুল, কলোনিয়াল রুল। কত বছরের বলেন তো? 200 বছরের। অফ 200 ইয়ার্স। এখন প্রশ্ন হচ্ছে এই 200 হবে না, 100 হবে কেন? এটা হচ্ছে আমাদের গ্রামারের নিয়ম। যদি আমাদের 100,000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এদের পূর্বে যদি সংখ্যাবাচক শব্দ থাকে অথবা নির্দিষ্ট করা থাকে, তখন আপনাদের এই 100, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এদের সাথে একবার যুক্ত হয় না। কিন্তু এই সেন্টেন্সটাই 100 হয়ে যেত যদি এরকম থাকতো যে বছরের পর বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর বাঙালি জাতি আবার পাকিস্তানের শৃঙ্খলে আবদ্ধ হয়। তখন বছরের পর বছর যখন দিতেন, তখন আপনার এখানে হান্ড্রেডস অফ ইয়ার্স দিতে পারতেন, হান্ড্রেডস অফ ইয়ার্স দিতে পারতেন বছরের পর বছর যদি আপনি থাকতো। সুতরাং এখন বছরের পর বছর দিতে পারবেন না, কারণ এখানে 200 বছর সরাসরি উল্লেখ করা আছে। এবং আমরা বলছিলাম যখন আপনি কোনো কিছু অনুবাদ করবেন, যতটুকু একবার মানে মানে একসাথে মিল আছে। এখন 200 বছরের, এখন 200 আর বছরের দুইটাকে আলাদা করতে পারবেন, দুইটা এক জিনিস, 200 বছর একসাথে লাগানো। আবার ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, এখন ব্রিটিশকে আলাদা, ঔপনিবেশিককে আলাদা, শাসনকে আপনি আলাদা করতে পারবেন না এইভাবে। তো ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এটা একসাথে করতে হবে, অর্থাৎ যতটুকু একসাথে যায়। তার মানে আমাদের মূল অনুবাদ কি আসলো, আপনি এইটা প্রথমে দিতে পারেন। after 200 after British colonial rule of 200 years, অর্থাৎ 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পরে দা বাঙালি নেশন ওয়াজ অ্যানচেইনড, বাঙালি যাতে আবার আবদ্ধ হয়, অ্যাগেইন আবার আবদ্ধ হয় বাই পাকিস্তানি রুলার্স, পাকিস্তানিদের দ্বারা ইন 1971।
1947 সালে। আপনি এই কাজটুকু প্রথমে করে এই আফটারকে আপনি এখানে নিয়ে যেতে পারেন। আফটার দিয়ে আপনি লাস্টে একদম করে দিতে পারেন। আপনি একদিনে তো পারবেন না ভাই। আমার কাছে আসছেন তো এই কারণেই যে প্রত্যেকদিন 2-4টা লাইন যেন প্র্যাকটিস করা হয়। আপনি আগামী 2 মাস 3 মাস 2টা 4টা 5টা লাইন অনুবাদ করেন, আপনি দেখেন পরীক্ষার হলে খুব সুন্দর করে অনুবাদ করে দিয়ে আসতে পারবেন। আর মনে করেন যে আপনি আজকে করবেন না, কালকে করবেন না, পরশু করবেন না, এরপর একটা সময় করাই হবে না, বুঝছেন? প্রথম লাইনটা বুঝলেন কিনা বলেন? প্রথম সেন্টেন্স বুঝলেন? যদি বুঝে থাকেন তাহলে লিখেন যে বোঝা হয়েছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে মুক্তির পথ পেরিয়ে 1971 অর্জিত হয় চূড়ান্ত স্বাধীনতা। ভাষা আন্দোলন থেকে ভাষা আন্দোলন থেকে দ্রুত লিখেন, ধাপে ধাপে মুক্তির পথ পেরিয়ে, ধাপে ধাপে মুক্তির পথ পেরিয়ে 1971 অর্জিত হয় চূড়ান্ত স্বাধীনতা। 1971 এ অর্জিত হয় চূড়ান্ত স্বাধীনতা। দ্রুত করেন, দ্রুত, 1 মিনিট টাইম, 1 মিনিটের ভিতরে করবেন। 1 মিনিট সময় লাগার কথা না, তারপর লিখতে হবে, টাইপ করতে হবে, এই কারণে 1 মিনিটের ভিতরে লিখবেন। যেভাবে ভেঙে ভেঙে করাইলাম ঠিক এইভাবে লিখেন, যেভাবে ভেঙে ভেঙে বুঝাইলাম ঠিক এইভাবে বুঝেন, এইভাবে লিখেন। ওকে, আগেরটা ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। এটা লিখেন 1 মিনিট সময়। শুনেন, আমি যদি আপনাদেরকে শুধু অনুবাদের নিয়ম পড়ায় ছেড়ে দিই আর আপনাকে যদি বলি তো ঠিক আছে আপনি এবার প্র্যাকটিস করে নিন, আপনি করবেন না, আমি খুব ভালো করে জানি না। আপনাদেরকে পড়াইতে 1-2 দিন না, 10 বছর বললো, কম সময় না ভাই। 1 মিনিট সময় খুব সুন্দরভাবে ভেবে করবেন, আন্দাজি হুজুগে মাথা হওয়ার দরকার নেই। 1 মিনিট সময় খুব সুন্দর করে ভেবে সাবজেক্ট কোথায় আছে, ভার্ব কোথায় আছে, একটু মানে পার্ট আলাদা করে ভেঙে তারপরে করার চেষ্টা করেন। দ্রুত লিখতে হবে, হ্যাঁ, দ্রুত জানাতে হবে যে ভাই পারছি কিনা পারছি না, এটা দেখতে হবে। হ্যাঁ, আপনাদের একটা পরীক্ষা নিয়েছিলাম, বুঝছেন? কিছুদিন পর পরীক্ষায় বসবেন, আপনাদের একটা পরীক্ষা নিয়েছিলাম। না আছে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, না আছে ভার্বের জায়গায় ভার্ব, না আছে ভার্বের ব্যবহার, না আছে সাবজেক্টের ব্যবহার, সিঙ্গুলার প্লুরাল, এত এই জিনিসগুলো ভুল হয়েছে অনেকের। 2-1 ভালো করছেন, ম্যাক্সিমামেরই খুব বাজে অবস্থা। এরকম সেন্টেন্স ভাই ধরে ধরে প্র্যাকটিস না করালে পরীক্ষার হলে শুধু লিখে আসবেন, মার্ক পাবেন না। আমি চাচ্ছি না ওই জিনিসটা আপনার জীবনে ঘটুক। আচ্ছা, পারছি না, না পারলে বলেন যে পারছি না, কোনো সমস্যা নেই, আমি এটাও বোঝাই দেবো, সমস্যা নেই। না পারলে বলতে হবে দ্রুত যে ভাই পারছি না। আপনাকে প্রথমেই পারতে হবে বিষয়টা এরকম না। প্রয়োজন হলে আপনাদের রিটেনের জন্য আমি অগাস্ট মাস থেকে সপ্তাহে ক্লাস 5 দিন নেব, তারপরেও আমাদের রিটেনে ভালো করতে হবে। না পারলে বলতে হবে যে ভাই পারছি না, টাইম ওয়েস্ট করা যাবে না।
দ্রুত জানান। আপনাদের কোনো কথাই নেই, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখেন, ভাষা আন্দোলন থেকে, ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আমরা একদম ভেঙে ভেঙে আগে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আগে দেখি। ভাষা আন্দোলন থেকে, ভাষা আন্দোলন, ভাষা মানে কি ল্যাঙ্গুয়েজ, আন্দোলন মানে কি মুভমেন্ট, থেকে মানে কি ফ্রম। ফ্রম কেন এটা তো বুঝছেনি, শুধু একটা সময় উল্লেখ আছে। ধাপে ধাপে, ধাপে ধাপে ইংরেজি কি ভাই বলেন তো? স্টেপ বাই স্টেপ। মুক্তির পথ, মুক্তির পথ, দ্য পথ অফ ফ্রিডম, দ্য পথ অফ, এরকম আমরা বলছিলাম যে যদি আমরা বাংলা থেকে ইংরেজি ক্ষেত্রে কি আমাদের আগেরটা পরে আগে পরেরটা আগে যাবে, অফ এর ব্যবহার ক্ষেত্রে দ্য পাথ অফ ফ্রিডম, দ্য পথ অফ ফ্রিডম, মুক্তির পথ। পেরিয়ে, পেরিয়ে মানে কোনো কিছু অতিক্রম করে, স্টেপ বাই স্টেপ অতিক্রম করে। অতিক্রম করা মানে কি? ক্রস। এখন পেরিয়ে নন ভাইলিক ভার্ব না, তার মানে কি? ক্রসিং। 1971 এ, ইন 1971, অর্জিত হয়, অর্জিত হয়, অর্জিত হয়, যেহেতু হয় আছে কিন্তু সময় দেয়া আছে, তার মানে কি? অর্জিতকে, স্বাধীনতাকে এমনিতে এমনিতে অর্জিত হয়েছে না, কেউ না কেউ করছে। তো আমাদের দেশের যোদ্ধারা যুদ্ধ করছে না, স্বাধীন তো আর অটোমেটিক্যালি আসেনি। অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েস। অর্জিত হয়, এখন অর্জিত হয় মানে কি? অ্যাচিভ। অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। আচ্ছা, এরপরে সাবজেক্ট কি বলেন তো? চূড়ান্ত স্বাধীনতা। এবার দেখেন সাবজেক্ট একদম লাস্টে চলে গেছে। তো কি স্বাধীনতা বলেন তো? চূড়ান্ত স্বাধীনতা। এবার যদি আমরা এটাকে একটু ভেঙে লিখে ফেলি, যদি ভেঙে লিখে ফেলি, সাবজেক্টটা কে বলেন তো? চূড়ান্ত স্বাধীনতা। চূড়ান্ত স্বাধীনতা মানে কি? আলটিমেট ইন্ডিপেন্ডেন্স, আলটিমেট ইন্ডিপেন্ডেন্স, চূড়ান্ত স্বাধীনতা। আলটিমেট ইন্ডিপেন্ডেন্স, চূড়ান্ত স্বাধীনতা। অর্জিত হয় তার মানে ওয়াজ অ্যাচিভড। কত সালে? ইন 1971 অর্জিত হয়। 1971 সালে চূড়ান্ত স্বাধীনতা অর্জিত হয়। মুক্তির পথ পেরিয়ে, মুক্তির পথ পেরিয়ে, ক্রসিং লেখেন, ক্রসিং। যদি প্রথম ব্যবহার করেন তারপর একটা কমা দিবেন, কমা দিয়ে তারপর পরবর্তী পরটা লিখে দিবেন। আচ্ছা, ফ্রম ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ফ্রম না সিন্স, গ্র্যাজুয়ালি freedom achieved after road to freedom। এটা কঠিন করে ফেলছেন মনে হয়, গুবলেট পাকায় ফেলছেন। ফ্রম না সিন্স, সিন্স। বলেন এটা ক্লিয়ার হলো কিনা? 2 নাম্বার সেন্টেন্স কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে লেখেন ক্লিয়ার। দুই নাম্বার সেন্টেন্স যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লিখেন ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার লেখেন।
স্বাধীনতার পর অনেক বড় বড় স্বাধীনতার পর অনেক বড় বড় অর্জনের পরও সমাজে বিদ্যমান বৈষম্য আমাদের পীড়া দেয় ও বিবেককে দগ্ধ করে। দ্রুত করেন, 1 মিনিট সময়। আপনি শিওর থাকেন রিটেনে এর থেকে সহজ পরীক্ষায় আসবে না, রিটেন পরীক্ষায় এর থেকে সহজ আসবে না। আপনি যদি সত্যি ইংরেজিতে আপনার 140, 135, 150 এরকম মার্ক পেতে চান, বিশ্বাস করেন কে কি পড়াইছে এটা বড় কথা, এই যে এরকম একটা সেন্টেন্স ধরে ধরে আপনাকে পড়তে হবে। এই জন্য ম্যাক্সিমাম ছেলে মেয়ে ইংরেজি পড়াই না, পরীক্ষার হলে প্রথম যায় পরীক্ষা দেয়। আর 38তম আপনার মার্কশিটের অবস্থা দেখেন, অবস্থা কাহিনী। কিন্তু দ্রুত লেখেন, 1 মিনিট সময়, 1 মিনিট সময়ের ভিতরে করবেন। এটা করেন দ্রুত, এটা করেন। স্বাধীনতার পর মানে কি? আফটার ইন্ডিপেন্ডেন্স অনেক বড় বড় অর্জনের পরও বা অর্জন থাকা সত্ত্বেও, আপনার সেন্টেন্সটাকে আপনার মতো, আমি বলছিলাম সেন্টেন্সের দ্বারা আপনার প্রভাবিত হওয়া যাবে না, সেন্টেন্সটাকে আপনার মতো করে আপনি ভেঙে নেবেন। অনেক বড় বড় অর্জনের পরও বা অনেক বড় বড় অর্জনের পরও এটার কথা যেটা, আবার অনেক বড় বড় অর্জন থাকা সত্ত্বেও এটার অর্থ একই। সমাজে বিদ্যমান বৈষম্য আমাদের পীড়া দেয় মানে কি? পীড়া দেওয়া মানে আঘাত করা, পেইন দেওয়া। পেইন মানে হচ্ছে পীড়া দেওয়া। বিবেককে দংশন করে, আমি বাংলা সবকিছু কিন্তু বলে দিচ্ছি, তারপর আমি আপনাকে সাজাতে বলছি। বিবেককে দগ্ধ করে মানে কি? পুরায়, বার্ন। বিবেককে দগ্ধ করে কাকে? কনসায়েন্স মানে বিবেককে দগ্ধ করে। তা ভার্ব কোনটা বলুন তো? পীড়া দেওয়া এবং দগ্ধ করা, এই দুইটা হচ্ছে ভার্ব, মাঝখানে এন্ড দ্বারা। তার পেইন্স কাদেরকে দেয় এটা লিখবেন, আর দগ্ধ করে কাকে দগ্ধ করে এটা লিখবেন। এটা কিন্তু অবজেক্ট, এটা অবজেক্ট। আচ্ছা, এরপর সমাজে বিদ্যমান বৈষম্য, কে পীড়া দেয় অথবা কে দগ্ধ করে এটা আপনি লিখবেন। এটা হচ্ছে সাবজেক্ট। এভাবে সাথে লিখবেন, দ্রুত লিখেন। দ্রুত করেন, আমি করে দিই। স্বাধীনতার পর অনেক বড় বড় অর্জন থাকা সত্ত্বেও বা অর্জনের পরও সমাজে বিদ্যমান বৈষম্য খুব ভালো করে লক্ষ্য করেন। আমি লিখছি এখান থেকে, হ্যাঁ। সাবজেক্ট কে বলেন তো? বৈষম্য। এই যে দেখেন বৈষম্য মানে কি? ডিসক্রিমিনেশন। তো ভালো করে দেখেন, আমরা সাবজেক্ট সম্পর্কে যা পাবো বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের ক্ষেত্রে, সমাজে বিদ্যমান বৈষম্য, এই বৈষম্য সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য হচ্ছে সমাজে বিদ্যমান।
আমরা ক্লাসের প্রথম মানে অনুবাদের ক্লাসে টেকনিক শেখানোর সময় বলেছিলাম, যখন কোনো ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকে বাংলা থেকে ইংরেজি করার সময়, তখন এই আগের ওয়ার্ডটা ঠিক পরে ওয়ার্ডটার পরে চলে যায়। তো সমাজে বিদ্যমান, তার এক্সিস্টিং ইন সোসাইটি। তাহলে ডিসক্রিমিনেশন এক্সিস্টিং ইন সোসাইটি। এখন এখানে তো আর আপনি এক্সিস্ট লিখতে পারবেন না, কারণ আপনার নন ফাইনাইট বাদ করে দিতে হবে। ডিসক্রিমিনেশন এক্সিস্টিং ইন সোসাইটি, সমাজে বিদ্যমান বৈষম্য কাদেরকে পীড়া দেয় বলেন তো? আমাদেরকে পীড়া দেয়। তার মানে পেইনস আস, আমাদেরকে পীড়া দেয়। এন্ড এবং দগ্ধ করে, BURN, বার্নস আওয়ার কনসায়েন্স, আমাদের বিবেককে ধ্বংস করে। সমাজে বিদ্যমান বৈষম্য আমাদেরকে পীড়া দেয় এবং আমাদের বিবেককে দগ্ধ করে। স্বাধীনতার পর অনেক বড় বড় অর্জন থাকা সত্ত্বেও, আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরও, এরপর আপনি একটা কমা দিয়ে দেন, অথবা নাহলে মিলাইতে পারবেন না। আর যদি এখানে আপনার ইভেন আফটার দেন, সেক্ষেত্রে আপনার ক্লোজ মার্কার ব্যবহার করতে পারেন। আপনি এটা যদিও আপনি ক্লোজ মার্কার যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার এখানে সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করে ফেলতে পারি। আমরা এটা বলছিলাম যে একটা সেন্টেন্সকে 5 ভাবে 6 ভাবে অনুবাদ করে দেখাইছিলাম যে এইভাবে অনুবাদ করা যায়, এইভাবেও অনুবাদ করা যায়। এটা আমরা ক্লাসে বলেছিলাম। ওকে, আচ্ছা, আফটার ইন্ডিপেন্ডেন্স, আচ্ছা, মেনি একদম সরাসরি লেখেন। বিগ আমি সাজাচ্ছি পরে, অ্যাচিভমেন্ট, আচ্ছা, এই অংশটুকু যদি আপনি এইখানে লেখেন তাহলে এটা হয় না, এটা সুন্দর হয় না। ইনস্পাইট অফ হ্যাভিং লেখেন, তার মানে থাকা সত্ত্বেও। মেনি বিগ অ্যাচিভমেন্টস, অনেক বড় বড় অর্জন। এরপরে আপনি লেখেন আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর। বুঝতে পারলাম? এইরকম ভাবে সেন্টেন্সকে আপনি ভেঙে ফেলবেন। এখানে আপনি ইনস্পাইট অফ ব্যবহার না করে এইভাবে লিখতে পারেন, দো, যদিও, উই হ্যাভ মেনি বিগ অ্যাচিভমেন্টস আফটার ইন্ডিপেন্ডেন্স, যদিও আমাদের স্বাধীনতার পরে অনেক বড় বড় অর্জন রয়েছে, সমাজে বিদ্যমান বৈষম্য আমাদেরকে কি দেয়? পীড়া দেয়। এই যে দো ব্যবহার করতে পারেন, এটা আপনার ব্যবহার একদিনে আপনি শিখতে পারবেন না। আপনার প্র্যাকটিস করতে 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 আপনার সেন্টেন্স দেখেই বুঝতে পারছেন, হ্যাঁ এটা এখানে ব্যবহার করা যায়। বুঝতে পারলাম? ইনস্পাইট অফ ব্যবহার করা যায়, ইভেন আফটার ব্যবহার করা যায়, অথবা আপনি দো ব্যবহার করা যায়। আপনি দো ব্যবহার করে আপনি কমপ্লেক্স করে করতে পারেন। ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে লিখেন ক্লিয়ার হয়েছে, লিখেন ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লিখেন ক্লিয়ার। পরের সেন্টেন্স, মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একসাথে লড়ে যেতে হবে। আমাদেরকে একসাথে লড়ে যেতে হবে। লড়ে যেতে হবে, আমাদেরকে একসাথে লড়ে যেতে হবে। আমাদেরকে একসাথে কি লড়ে যেতে হবে? যে লড়াইয়ে যুবকদের হতে হবে কর্ণধার। একটা ড্যাশ চিহ্ন আছে। যে লড়াইয়ে
যে লড়াইয়ে যুবকদের হতে হবে কর্ণধার, হতে হবে কর্ণধার। কর্ণধার মানে কি? নেতা। লিখেন, সেন্টেন্স অনেক বড় মনে হলেও খুব সহজ ভাই। আর যদি একবার মজা বুঝে যান তাহলে ইংরেজি ছাড়া আপনি অন্য কিছু পড়তে ভালো লাগবে না। দেখেন, মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে, আপনার কাছে একটা ওয়ার্ড এখানে আননোন থাকতে পারে, সেটা হচ্ছে কি? জাগ্রত করা। রাউজ, আর ও ইউএসি, রাউজ শব্দটা লিখতে পারেন, অথবা রেইজ লিখতে পারেন, আর এ আই এস, রেইজও লিখতে পারেন। রেইজ শব্দের অর্থ তুলা, আর একটা রেইজের অর্থ হচ্ছে আপনার কোনো কিছু তীব্র করা, কোনো কিছু জাগিয়ে তোলা, এটাও লিখতে পারেন। তবে একটু বের হয় এটা, রাউজ ব্যবহার করা। মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে, আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে বলে দিছি। মুক্তিযুদ্ধের চেতনা, দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার। মুক্তিযুদ্ধের চেতনা, দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার, জাগ্রত করে। জাগ্রত করে কি, তাহলে কি আসবে? রেইজিং। তাহলে আপনি প্রথমে লিখতে পারেন বাই রেইজিং অথবা বাই রাউজিং দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার। এই পর্যন্ত আপনি একটা কমা দিয়ে দেন। এরপরে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ফর বিল্ডিং, এস্টাবলিশিং আসবে না ভাই, এখানে এস্টাবলিশিং শব্দটা এখানে আসবে না। তারপরে যদি আপনি ব্যবহার করেন, এটা কাছাকাছি ব্যবহার করা যায়। আপনি তো বিল্ড ব্যবহার করেন, জাতি গঠন করার ক্ষেত্রে সাধারণত এস্টাবলিশ হয় না, বিল্ড হয়। ফর বিল্ডিং ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি, বৈষম্যহীন, বৈষম্য মানে কি? ডিসক্রিমিনেশন, বৈষম্য ছাড়া মানে কি? ফ্রি ডিসক্রিমিনেশন বা ডিসক্রিমিনেশন ফ্রি। ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি মানে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য, মানে কি? ফর বিল্ডিং। তাহলে আপনি এটা কি ইনফিনিটিভ দেওয়া করতে পারেন যে টু বিল্ড ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি। আমাদেরকে, উই, একসাথে, টুগেদার, লড়ে যেতে হবে, মানে কি? যুদ্ধ করতে হবে বা সংগ্রাম করতে হবে বা চেষ্টা করতে হবে। উই হ্যাভ টু স্ট্রাগল, আমাদের কোনো কিছু করতে হবে, এমন অর্থে আমরা হ্যাভ টু ব্যবহার করি। উই হ্যাভ টু স্ট্রাগল, আমাদেরকে লড়ে যেতে হবে, একসাথে, টুগেদার। আচ্ছা, তার মানে এর পরবর্তীতে আবার বলা আছে যে লড়াইয়ে। যে লড়াই মানে কি? এই যে একটু আগে যে স্ট্রাগল লেখেন, দা স্ট্রাগল, যে লড়াই যুবকদের হতে হবে। তাহলে আপনার যে লড়াই ইন হুইচ, আপনি ইন হুইচ ব্যবহার দিয়ে আপনি ওই লড়াইটাকে বুঝাইলেন। ইন হুইচ যুবকদের হতে হবে, মানে কি বলেন তো? কর্ণধার। দ্য ইউথ হতে হবে আবার হ্যাভ টু বি দ্য লিডার্স, হ্যাভ টু বি দ্য লিডার্স। তাহলে আপনার এই পর্যন্ত আমাদের ভার্বটা খুঁজে বের করি। আমাদেরকে একসাথে লড়ে যেতে হবে। উই হ্যাভ টু স্ট্রাগল অথবা উই হ্যাভ টু ফাইট। ফাইট শব্দটা এখানে যায় না, স্ট্রাগল দেন, স্ট্রাগল দিলে সুন্দর শোনা যায়। উই হ্যাভ টু স্ট্রাগল, আমাদেরকে লড়ে যেতে হবে, টুগেদার, একসাথে। কি জন্য? টু বিল্ড এ ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি, একটা শোষণমুক্ত, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। বাই রাউজিং দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে। দ্য স্ট্রাগল, ওই লড়াইয়ে, ইন হুইচ, যেখানে, দ্য ইউথ, যুবকরা, হ্যাভ, হবে, টু বি, বি কেন? বি অর্থ হওয়া, হ্যাভ টু বি, যুবকদের হতে হবে কর্ণধার, দা লিডার। এভাবে ভেঙে ভেঙে করতে হবে। আপনি দেখেন বিসিএস রিটেন এর থেকে কঠিন, এইরকম এর থেকে কঠিন আপনি দেখাতে পারবেন না যে ভাই এর থেকে কঠিন কোনো আপনার অনুবাদ আসে। আপনি এটা যদি করতে পারেন তাহলে ওইটা করার 100% করার কথা। এবার বলেন, এটা আমি আর লিখলাম না, একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা ওয়ার্ড বলে দিলাম। এখানে বুঝতে পারছেন কিনা এটা বলেন। যদি বুঝে থাকেন বলে লেখেন ক্লিয়ার, যদি বুঝে থাকেন তাহলে লিখেন ক্লিয়ার, দ্রুত। ক্লিয়ার হলো কিনা বলেন দ্রুত।
ক্লিয়ার? যাও দু একজন লিখছেন, সমস্যা নেই, লিখেন। লাস্ট, মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে হলে মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন, কি প্রয়োজন ভাই? প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সংঘবদ্ধ প্রয়াস। দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সংঘবদ্ধ প্রয়াস। দেশপ্রেমিক গণতান্ত্রিক, অনেকগুলো ওয়ার্ড একই সাথে। গণতান্ত্রিক শক্তির সংঘবদ্ধ প্রয়াস। প্রয়াস মানে চেষ্টা, এত কঠিন, বাংলা কঠিন, ইংরেজি সহজ। সংঘবদ্ধ প্রয়াস ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আন্তরিক পদক্ষেপ। ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আন্তরিক পদক্ষেপ। আমি ভেঙে দিচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে হলে, এখানে আপনার একই আছে, সিম্পল করা আছে, আপনি কমপ্লেক্সে করবেন। তার মানে আপনি নিজে লিখতে পারেন, যদি আমরা মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে চাই, যদি আমরা মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে চাই, প্রয়োজন হলে দেশপ্রেমিক, অর্থ জানেন, গণতান্ত্রিক ডেমোক্রেটিক শক্তির সংঘবদ্ধ কালেকটিভ প্রয়াস মানে চেষ্টা, রাষ্ট্রীয় জানেন, ক্ষেত্রে জানেন, আন্তরিক জানেন, পদক্ষেপ শব্দের অর্থ জানেন, প্রত্যেকটা শব্দের অর্থ আপনি জানেন। এবার আপনার কাজ হচ্ছে সাজানো অনুবাদ। সাজানো অনুবাদটা আপনি নিজে করবেন। আগামীকাল রাত 10টায় ক্লাস আপনাদের, এটা করে গ্রুপে আপলোড দিয়ে দিবেন। পরবর্তীতে যারা ক্লাস দেখবেন গ্রুপে আপলোড দিয়ে দিবেন। আপনারা যেই রকম ভাবে রেসপন্স করবেন, আমার পড়ানো কিন্তু এরকমই হবে, শিওর থাকেন। টোটাল ক্লাস কিন্তু 5 থেকে 6 জনে দেখছেন। আমি কিন্তু চাইলে ক্লাস ক্যান্সেল করে দিতে পারতাম, আমি তো ক্লাস ক্যান্সেল করিনি, বুঝতে পারলাম। সুতরাং এটা নিজেরা করবেন, সাজানো অনুবাদ নিজেরা করবেন, নিজেরা করে গ্রুপে আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আগামীকাল রাত 10টায় ক্লাস। আর রিটেন পরীক্ষার জন্য যেহেতু 24 তারিখ থেকে আমার রিটেন পরীক্ষা, সুতরাং ক্লাস বন্ধ থাকবে আপনাদের। শুধু আপনাদের নয়, সকল ক্লাসই বন্ধ থাকবে। আমার যত বেচ আছে অনলাইনে সকল ক্লাসই বন্ধ থাকবে আমার পরীক্ষার কারণে। হ্যাঁ, সুতরাং এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, কারণ যেহেতু আমাকে পরীক্ষা দিতে হবে, এছাড়া কোনো অপশন নেই। তো সুতরাং এটা দেখতে হবে। হ্যাঁ, আর এরপরে আগস্ট থেকে আমাদের ক্লাসের সংখ্যা বাড়বে, এই জন্য আগামীকাল ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ, ঠিক আছে? থ্যাংক ইউ।